আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব আল আকসা জুম্মার নামাজ হবে কড়া পুলিশি পাহারায়। জানিয়ে দেব গাজায় নিজের অপরাধযজ্ঞের তদন্ত করতে দিচ্ছে না ইসরায়েল, অভিযোগ রাশিয়ার। এদিকে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। জানিয়ে দেব জিম্মি জাহাজে রয়েছে 25 দিনের রসদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আল আকসা জুম্মার নামাজে হবে কড়া পুলিশি পাহারায়। এবছর রমজান মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের জন্য জেরুজালেমের আল আকসা মসজিদে হাজার হাজার পুলিশ মোতায়েন করবে ইসরায়েল। রমজান মাস শুরুর পর থেকে ইতিমধ্যে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে জেরুজালেমে, জানিয়েছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিরিত বেন মেয়র। পুলিশের সাথে আল আকসায় নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে, এ বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল রাষ্ট্রীয় মুখপাত্র তাল রাইনরিক। প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল আকসায় নামাজ আদায় করেন। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি ইসরায়েলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, প্রতি বছর যে পরিমাণ মুসলিমদের আল আকসায় প্রবেশ করতে দেওয়া হয়, এবছর সেই পরিমাণ মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে অবরুদ্ধ পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিরা কিছুটা বাধার মুখে পড়তে পারেন বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন। ওই এলাকা থেকে শুধু 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 50 বছর বা তার বেশি বয়সী নারীরা আল আকসায় আসতে পারবেন। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীগণ সংগঠন হামাস ইসরায়েলের হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। 4 মাসেরও বেশি সময় ধরে চলমান এই অভিযান শুরু থেকেই এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 31,000-এরও বেশি মানুষ। এদিকে গাজায় নিজের অপরাধযজ্ঞের তদন্ত করতে দিচ্ছে না ইসরায়েল, জানালো রাশিয়া। রাশিয়া অভিযোগ করেছেন, গাজায় অবরুদ্ধ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যেসব ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে তদন্ত কাজে কিছুটা ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেছে তেল আবিব। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপপররাষ্ট্র রাষ্ট্রদূত মারিয়া এই অভিযোগ করেন। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের স্বরূপ উন্মোচনে যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া। রুশ কূটনীতিক বলেন, এই কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত। গাজায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখন গণহত্যা চলছে। মারিয়া বলেন, গাজা উপত্যকার তথ্য সংগ্রহ করার জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা এবং দমন অভিযানের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হামাস সহ গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ওই দিন থেকেই গাজার উপর ভয়াবহ পাশবিকতা শুরু করে ইসরায়েল। গাজায় গত 158 দিনে ইসরায়েলি গণহত্যা অভিযানে 31,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া এই উপত্যকার উপর ভয়াবহ অবরোধ আরোপ করে গাজাবাসীকে অনাহারে হত্যা করার চেষ্টা করছে তেল আবিব। এ পর্যন্ত সেখানকার বেশ কিছু নবজাতক এবং শিশু অনাহারে প্রাণ হারিয়েছেন। এদিকে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। রাশিয়াকে পাশ কাটিয়ে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির বিশেষ প্রতিবেদনে 2014 থেকে 18 এবং 19 থেকে 23 সালের মধ্যে ফরাসি অস্ত্র রপ্তানির 47% বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার আরও অস্ত্রের প্রয়োজনীয়তা এবং এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ান অস্ত্র রপ্তানি রাশিয়ার প্রধান কারণ। ফ্রান্সের অস্ত্র রপ্তানির বৃহত্তর অংশের 42% এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এবং 34% পশ্চিম এশিয়ার দেশগুলিতে রপ্তানি করা হয়। সিপ্রির সিনিয়র গবেষক পিটার ওয়েসম্যানের মতে, ফ্রান্স যাকে কৌশলগত স্বায়ত্তশাসন বলে তা অর্জন করতে চেষ্টা করছে। সিপ্রির গবেষক ক্যাটারিনা জেসিকো বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্ত্রের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে তারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংকট সৃষ্টিকারী এবং পশ্চিমা যুদ্ধবাজ নীতি নির্ধারকরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্ত্রের চাহিদা তৈরি করছে আর অস্ত্র রপ্তানিতে বিশ্বের
প্রথম স্থানে রয়েছে আমেরিকা। স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 30টি দেশে কিয়েভকে সামরিক সহায়তা হিসেবে বিপুল অস্ত্র সরবরাহ করছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশে তাদের অস্ত্রর আমদানি বাড়িয়েছে, তারা আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করছে। সিপটির পরিসংখ্যান অনুসারে ইউরোপের দেশগুলো 2019 থেকে 2023 সালের মধ্যে আমেরিকা থেকে 55% অস্ত্র আমদানি করেছে, যেখানে 2014 থেকে 18 সালের মধ্যে এই পরিমাণ ছিল মাত্র 35%। জিম্মি জাহাজকে 25 দিনের রসদ। সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি এমভি আবদুল্লাহ জাহাজে 25 দিনের মতো খাবার রয়েছে। এছাড়া জাহাজটিতে বিশুদ্ধ পানি রয়েছে 200 টন। জাহাজটির জলদস্যু নিয়ন্ত্রণে নেওয়ার পর মঙ্গলবার 12 মার্চ জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খান এই বার্তা নিশ্চিত করেছেন। আতিকুল্লাহ খান অডিও বার্তায় বলেন, আমাদের জাহাজে 20 থেকে 25 দিনের রসদ রয়েছে, 2000 টন বিশুদ্ধ পানি আছে, আর জাহাজে রয়েছে 55,000 টন কয়লা। রসদ যাতে দ্রুত ফুরিয়ে না যায় সেই জন্য অপ্রয়োজনীয় ব্যবহার না করার জন্য সবাইকে জানানো হয়েছে। মোজাম্বিকের মাপুতুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 1:30টার দিকে জাহাজটি উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়া জলদস্যুরা। জাহাজটিতে 55 টন কয়লা রয়েছে। জাহাজটিতে থাকা 23 জন নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান SR শিপিং লিমিটেডের মালিকানাধীন। জাহাজটির মালিক পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাজটির নিয়ন্ত্রণে নেওয়া কবির গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে এখনো জলদস্যুরা যোগাযোগ করেনি। এ হিসেবে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত এই খাবার দিয়ে চলতে হবে জাহাজের নাবিক ও দস্যুদের। যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে 600 নটিক্যাল মাইল পূর্বে এই ঘটনা ঘটেছে। দুটি নৌযানে চড়ে জাহাজটির কাছাকাছি এসে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। ইউকেএমটিও এবং সমুদ্র চলাচলকারী অন্যান্য জাহাজগুলোতে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার পর এখন রেশনিং করতে হবে এবং 2000 টন পানি দিয়ে সাধারণত 1 মাস চলা যায়। রেশনিং করলে আরও বেশি দিন চলা যাবে। একইভাবে 25 দিনের খাবার রেশনিং করে আরও কিছুদিন চালিয়ে নেওয়া যাবে, তবে জ্বালানি নিয়ে খুব সমস্যা হওয়ার কথা নয়।